আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ক্লাসে ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। আমরা জানি ফিউচার টেন্স ৪ ভাগে বিভক্ত। ফিউচার সিম্পল, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারের এই ৪টি টেন্স থেকে আজকের ক্লাসে ফিউচার সিম্পল টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই ক্লাসটি শুরু করছি। বোঝানোর সুবিধার্থে প্রথমে আলোচনা করব ফিউচার সিম্পল টেন্স নিয়ে। ফিউচার সিম্পল টেন্স বিষয়টা আসলে কি? আমরা যদি ভবিষ্যৎকালকে সামনে রেখে কোনো একটা কাজ করার সিদ্ধান্ত নিই বা কোনো একটা কাজ করার অনুমান করি, তখন সেই কাজের সময়টাকে আমরা বলতে পারি ফিউচার সিম্পল টেন্স। যেমন কয়েকটা উদাহরণের সাহায্যে বিষয়টা আমরা ক্লিয়ার করে নিতে পারি। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে কয়েকটি অতি সহজ বাংলা বাক্য লিখে রেখেছি। লক্ষ্য করুন, আমাদের প্রথম বাক্যটিতে আছে আমি যাব, অথবা আমি আসব, অথবা আমি খাবো, অথবা আমি দেখব। এখানে আমি হচ্ছি একটা কর্তা বা সাবজেক্ট। আপনি যখন সাবজেক্টের জায়গায় আমি বসাবেন তখন ক্রিয়ার রূপগুলো হবে এইরকম: যাব, আসব, খাবো বা দেখব। এখানে প্রত্যেকটা ক্রিয়া দ্বারা কিন্তু ভবিষ্যৎকাল সূচক একটি ভাব প্রকাশ পাচ্ছে। ঠিক একইভাবে আপনি যদি আমি এই সাবজেক্টের জায়গায় তুমি বসান তখন ক্রিয়ার রূপগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যেমন তুমি যাবে, তুমি আসবে, তুমি খাবে, তুমি দেখবে। লক্ষ্য করুন, এই ক্রিয়ার রূপগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আবার আপনি যখন এই তুমির জায়গায় তিনি অথবা আপনি সম্বোধনসূচক এই সাবজেক্ট বা এই সর্বনামগুলো ব্যবহার করেন তখন কিন্তু ক্রিয়ার রূপগুলো আবার চেঞ্জ হয়ে যাবে। তখন হবে আপনি যাবেন বা তিনি যাবেন, আপনি আসবেন, আপনি খাবেন, আপনি দেখবেন। এই যে প্রত্যেকটা বাংলা ক্রিয়ার রূপগুলো দ্বারা কিন্তু ভবিষ্যৎকাল কেন্দ্রিক একটি ভাব প্রকাশ পাবে। ঠিক একইভাবে আপনি যদি আপনার কোনো বন্ধুকে বা কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করে বা আদর করে তুই সম্বোধন করে কথা বলেন তখন কিন্তু ভবিষ্যৎকালের ক্রিয়ার রূপটা আবার পরিবর্তন হয়ে যাবে। কিরকম? তুই যাবি, তুই আসবি, বা তুই খাবি, তুই দেখবি, এইরকম। এখানে এই যে ভবিষ্যৎকাল কেন্দ্রিক এই বাংলা বাক্যগুলোকে আপনি যখন ইংলিশে ট্রান্সলেশন করতে চাবেন তখন আপনাকে ফিউচার সিম্পল টেন্সের এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে। স্ট্রাকচার অনুসারে আমরা প্রথমে বসাবো সাবজেক্ট, সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব হিসেবে বসাবো শ্যাল অথবা উইল। এই দুটো থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটি। শ্যাল অথবা উইলের পরে আপনি বসাবেন ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্বের বেস ফর্ম। এই ভার্বের পরে আপনি এক্সটেনশন বসাবেন। আগের ক্লাসগুলোতে বলেছিলাম এক্সটেনশনের জায়গায় অবজেক্ট, অ্যাডভার্ব, কমপ্লিমেন্ট বা অন্য কোনো ফ্রেজ বা ওয়ার্ড থাকলে সেগুলো বসাতে পারেন। উপরের বাংলা বাক্যগুলো আসলে খুবই সহজ। নিচে আমি উপরের গুলো থেকে আলাদা একটু জটিল একটা বাংলা বাক্য দিয়েছি। এই বাক্যটা লক্ষ্য করুন: এই সপ্তাহে জেনিফার ওয়ার অ্যান্ড পিস বইটি পড়বে। এখানে এই সপ্তাহে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, আবার জেনিফার হচ্ছে সাবজেক্ট বা কর্তা, আর পড়বে হচ্ছে ক্রিয়া বা ভার্ব। আমরা যদি বাংলার এই বাক্যটাকে ইংলিশে ট্রান্সলেশন করি তখন অবশ্যই ফিউচার সিম্পলের এই স্ট্রাকচার অনুসরণ করেই করতে হবে। যেমন বাংলার এই বাক্যটাতে সাবজেক্ট হচ্ছে জেনিফার, এই কারণে এখানে সাবজেক্টের জায়গায় বসেছে জেনিফার। সাবজেক্টের পরে আপনি বসাবেন শ্যাল অথবা উইল। এখানে বসানো হয়েছে উইল, আপনি ইচ্ছে করলে শ্যাল বসাতে পারেন। তখন হবে জেনিফার উইল অথবা জেনিফার শ্যাল, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম। পড়া ইংলিশ হচ্ছে রিড। জেনিফার উইল রিড, জেনিফার শ্যাল রিড দ্য বুক অফ ওয়ার অ্যান্ড পিস। এই লক্ষ্য করুন, এই সপ্তাহে এই অংশটা যেহেতু অ্যাডভার্ব, আপনি অ্যাডভার্বের এই অংশটা সেন্টেন্সের শুরুতেও বসাতে পারবেন আবার শেষেও বসাতে পারবেন। যদি এই সপ্তাহে এই বাংলাটার অংশ যদি আপনি প্রথমে বসান তখন ইন দিস উইকের পরে একটা অবশ্যই কমা বসাতে হবে। ইন দিস উইক জেনিফার উইল রিড দ্য বুক অফ ওয়ার অ্যান্ড পিস। আবার আপনি যদি ইন দিস উইক এই অ্যাডভার্বটি সেন্টেন্সের শেষে বসান তখন কিন্তু কমা বসাতে হবে না, শেষে একটা জাস্ট ফুল স্টপ বসালেই চলবে। তখন সেন্টেন্সটা হবে জেনিফার উইল রিড দ্য বুক অফ ওয়ার অ্যান্ড পিস ইন দিস উইক। ঠিক এইভাবে এই স্ট্রাকচার ফলো করে আমরা উপরের এই বাংলা বাক্যগুলোকেও ইংলিশে ট্রান্সলেশন করতে পারি। যেমন আই উইল গো বা আই শ্যাল গো, ইউ উইল গো, ইউ শ্যাল গো। আশা করছি এখন ফিউচার সিম্পল টেন্স রিলেটেড বিষয়গুলো খুব সহজেই পারবেন। এখন চলুন ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বিষয়টা শিখে আসি।
ফিউচার কন্টিনিউয়াস টেন্সের যে কন্টিনিউয়াস ওয়ার্ডটি আছে এটা দ্বারা মূলত চলমান সূচক কোনো বিষয়কে বা কোনো কাজকে বোঝাই। আমরা যদি ভবিষ্যৎকালে কোনো কাজ চালানো অবস্থায় রাখার সিদ্ধান্ত নিই, মানে চলমান রাখবো, চালাতে থাকবো এরকম সিদ্ধান্ত নিই, তখন সেই কাজের সময়টাই হবে মূলত ফিউচার কন্টিনিউয়াস টেন্স। চলুন উদাহরণের সাহায্যে বিষয়টা বুঝে আসি। ফিউচার কন্টিনিউয়াস টেন্স বোঝানোর জন্য এখানে ৩টি বাংলা বাক্য রেখেছি। প্রথম বাক্যটা লক্ষ্য করুন। প্রথমে আছে আমি খেলতে থাকবো, আমি পড়তে থাকবো অথবা আমি লিখতে থাকবো। এই যে খেলতে থাকবো, পড়তে থাকবো এবং লিখতে থাকবো, এই ক্রিয়াগুলো দ্বারা ভবিষ্যৎকালের একটা চলমান সূচক ভাব প্রকাশ পাচ্ছে। ঠিক একইভাবে আপনি যদি আমি এই কর্তার জায়গায়, এই সাবজেক্টের জায়গায় তুমি বসান, তখন কিন্তু ক্রিয়ার রূপটা আবার পরিবর্তন হয়ে যাবে। কিরকম? তুমি খেলতে থাকবে, তুমি পড়তে থাকবে, তুমি লিখতে থাকবে। আবার আপনি যদি এই তুমি সাবজেক্টের জায়গায় আপনি বসান, তখন কিন্তু ক্রিয়ার রূপটা আবার পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আপনার সেই পরিবর্তিত ক্রিয়ার রূপটা যেন চলমান সূচক ভাব প্রকাশ করে, এদিকে একটু লক্ষ্য রাখবেন। যেমন আপনি খেলতে থাকবেন, আপনি পড়তে থাকবেন, আপনি লিখতে থাকবেন। আবার যদি তুই করে বলা হয় তখন হবে তুই খেলতে থাকবি, তুই পড়তে থাকবি, তুই লিখতে থাকবি। আশা করছি কন্টিনিউয়াসের এই বিষয়টি বুঝতে পেরেছেন। এখন কন্টিনিউয়াস কেন্দ্রিক এই বাংলার বাক্যগুলো যদি ইংলিশে ট্রান্সলেশন করেন, তখন আপনাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের এই স্ট্রাকচারটা অবশ্যই মনে রাখতে হবে। এই স্ট্রাকচার অনুসারে প্রথমে বসাবেন সাবজেক্ট, সাবজেক্টের পরে আপনি অক্সিলারি ভার্ব হিসেবে শ্যাল এবং উইল বসাবেন, সাথে অতিরিক্ত একটা বি এই অংশটা, এই বি ভার্বটা যোগ করতে হবে। তখন হবে শ্যাল বি অথবা উইল বি। সহজ করে বলতে পারি সাবজেক্টের পরে শ্যাল বি অথবা উইল বি বসাবেন, এরপরে ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত করবেন। আগের ক্লাসগুলোতে আমি বলেছিলাম কন্টিনিউয়াস টেন্স মানে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এই ভার্বের পরে আপনি এক্সটেনশন বসাতে পারেন। যেমন এই স্ট্রাকচার ফলো করে আমরা উপরের বাক্যগুলোকে যদি ইংলিশে ট্রান্সলেশন করি, তখন হবে আই শ্যাল বি প্লেয়িং বা আই উইল বি প্লেয়িং, ইউ শ্যাল বি প্লেয়িং বা ইউ উইল বি প্লেয়িং। আবার যদি বলি পড়তে থাকবো এটার সাথে, তখন ইংলিশটা হবে আই শ্যাল বি রিডিং বা আই উইল বি রিডিং। আশা করছি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বিষয়টাও আপনাদের এখন ক্লিয়ার হয়েছে। এই যে ফিউচার সিম্পল এবং কন্টিনিউয়াস টেন্সের ক্লাসটা এখন করালাম, এখন চলুন আপনারা এই ক্লাসে কতটুকু বুঝতে পেরেছেন একটু পরীক্ষা করে দেখি। এই ক্লাসের উপরে টেস্ট নেওয়ার জন্য এখানে 4টি বাংলা বাক্য আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যারা এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখেছেন শেখার উদ্দেশ্যে, তারা এই বাংলা বাক্যগুলোকে আমাকে ইংলিশে ট্রান্সলেশন করে কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। দেখা যাক কে কতটুকু সঠিকভাবে এই ক্লাসটি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী ক্লাসে আবার কথা হবে ইনশাআল্লাহ। ক্লাসটি শেষ করার আগে সবার প্রতি একটা অনুরোধ থাকবে, ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং এই চ্যানেলটিকে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।